নমস্কার। আমরা এখন ক্যাটালিটিক হাইড্রোজিনেশনের কিছু ট্রিক্স শিখব। কিভাবে ক্যাটালিটিক হাইড্রোজিনেশনের উপর কোনো এমসিকিউ কোশ্চেন থাকলে সহজে আমরা সলভ করতে পারবো। দেখো, মনে করো তোমার কাছে এইরকম একটা ট্রিপল বন্ড ছিল অ্যালকাইন। এই অ্যালকাইনকে আমরা যদি হাইড্রোজেন আর নিকেল দিই, আমরা জানি এই অ্যালকাইনটা অ্যালকিনে কনভার্ট হয় ফার্স্ট, এবং আবার হাইড্রোজেন এবং নিকেলের সঙ্গে রিয়াকশন করে এটা অ্যালকেনে কনভার্ট হয়, রাইট? কিন্তু যদি আমি কোনোদিন ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে স্টপ করতে চাই রিয়াকশনটা, এই ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে স্টপ করবার জন্য হাইড্রোজেনের সঙ্গে লিন্ডার ক্যাটালিস্ট আমাকে ইউজ করতে হয়। করলে আমার কাছে এই ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড আসবে, কিন্তু দুটো হাইড্রোজেন সিস পজিশনে অ্যাডিশন ঘটবে। একই রকমভাবে এই প্রসেসটাকে যদি সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিই, তখন ট্রান্স পজিশনে দুটো হাইড্রোজেন চলে আসে। সো খেয়াল রাখবে, যদি কোনোদিন ট্রান্সে আনতে হয় সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দেবো, আর যদি কোনোদিন সিসে আনতে হয় আমাকে কি করতে হবে না, হাইড্রোজেন এবং লিন্ডার ক্যাটালিস্ট দিতে হবে। কিন্তু আমরা যখন এমসিকিউ কোশ্চেন করব, তখন আমাকে জানতে চাইবে কোনটার ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন ঘটবে, মানে কোন ডবল বন্ডের ক্ষেত্রে তাড়াতাড়ি ঘটবে, কোনটা স্লো ঘটবে। বলে আমি দুখানা অ্যালকিন তোমার কাছে নিলাম এবং আমি বোঝানোর চেষ্টা করব কোনটার ক্ষেত্রে তাড়াতাড়ি ঘটবে এবং কোনটার ক্ষেত্রে স্লো ঘটবে হিট অফ হাইড্রোজেনেশন। তোমাকে বললো এই দুটো অ্যালকিন এর মধ্যে কোনটার হিট অফ হাইড্রোজেনেশন ফার্স্ট জানতে চেয়েছেন। তুমি মনে রাখবে ফার্স্ট তার ক্ষেত্রে যে অ্যালকিনটা আনস্টেবল অ্যালকিন কিভাবে এক্সপ্লেন করবে না, আনস্টেবল অ্যালকিন এক্সপ্লেন করবার জন্য অনেক প্রসেস রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো অ্যারোমেটিসিটি দেখব। কোনোটা যদি দেখি অ্যান্টি অ্যারোমেটিক, তখন সেটা কী হবে, আনস্টেবল হবে, এবং আনস্টেবল হলে হাইড্রোজেনেশনটা ফার্স্ট হবে। ওকে, অ্যান্টি অ্যারোমেটিকের ফর্মুলা জানি, 4n নাম্বার অফ পাই ইলেকট্রন থাকবে, ডিলোকালাইজড, আর একটা হলো প্লানার হয়, আর একটা কী হয়, রিং কম্পাউন্ড হয়ে থাকে। মনে থাকবে পয়েন্টগুলো। আর একটা কী দেখব, আর একটা আমার কাছে পয়েন্ট হবে, সেইটা হলো লেস আলফা হাইড্রোজেন। কারণ আমরা জানি আলফা হাইড্রোজেন যদি কম থাকে লেস হাইপার কনজুগেশন হবে, আর লেস হাইপার কনজুগেশন মানে লেস স্টেবল, মানে আনস্টেবল হবে। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন তার বেশি যার আলফা হাইড্রোজেন কম। উল্টোভাবে বলতে পারি, যার আলফা হাইড্রোজেন বেশি সে তত বেশি স্টেবল এবং তার হিট অফ হাইড্রোজেনেশনটা তত স্লো হবে। সো আমাকে জানতে চেয়েছে দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা ফার্স্ট। তাহলে আমি এইটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন দেখার চেষ্টা করছি। সো দেখো, এটা ডবল বন্ড, ওটাকে গোল পাকিয়ে দাও। ডবল বন্ডের কার্বনটাকে গোল পাকিয়ে দিতে হয়, তার পাশের কার্বনটাকে আমরা আলফা কার্বন বলি। সো এটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটা বলো, 3টে। এটার ক্ষেত্রে ডবল বন্ডটাকে গোল পাকানোর পর এই দিকে কার্বনটা আলফা কার্বন, আবার এই দিকের কার্বনটাও কি আছে, আলফা কার্বন। সো এখানে আলফা হাইড্রোজেন 3টে, এখানে আলফা হাইড্রোজেন আরও 3। সো টোটাল আলফা হাইড্রোজেন ইজ 3 + 3 দ্যাট ইজ 6। সো আলফা হাইড্রোজেনের দিকে ফোকাস করলে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডের মধ্যে হুইচ কম্পাউন্ড ইজ মোর স্টেবল, বলো? এই কম্পাউন্ডটা বেশি স্টেবল। স্টেবিলিটির দিক থেকে বিচার করলে এই কম্পাউন্ডটা কিন্তু বেশি স্টেবল। কিন্তু হিট অফ হাইড্রোজেনেশনের ক্ষেত্রে কী বলেছি, যত আনস্টেবল হবে তত রিয়াকশানটা ফাস্ট হবে। সো রিয়াকশান ফাস্ট হবে, এই কম্পাউন্ডটা আনস্টেবল যেহেতু, বিকজ আলফা হাইড্রোজেন কম, এবং আলফা হাইড্রোজেন কম হওয়ার জন্য যেহেতু এই কম্পাউন্ডটা আনস্টেবল, তাই হিট অফ হাইড্রোজিনেশন, মানে হিট অফ হাইড্রোজিনেশন না, হাইড্রোজিনেশনটা এটার কি হবে, ফাস্ট হবে। তো হাইড্রোজিনেশন ফাস্ট মানে হলো আলফা হাইড্রোজেন কি আছে, কম আছে। ওকে,
কিন্তু সেম আলফা হাইড্রোজেন থাকলে কি করবে তখন, যদি দুটোর ক্ষেত্রেই সেম আলফা হাইড্রোজেন থাকে? তো দেখো মনে করো আমাকে এরকম ধরনের কম্পাউন্ডটা দিল CH3, তাহলে হাইড্রোজেনেশনটা কী হবে বলো? এইটা বললো নট হিট অফ হাইড্রোজেনেশন, ইট ইজ হাইড্রোজেনেশন। হ্যাঁ, এই দুটো কম্পাউন্ডের মধ্যে জানতে চাইলো। তুমি একটু খেয়াল করে দেখো দুটো কম্পাউন্ডের মধ্যে এখানে যে দুটো CH3 রয়েছে একই দিকে রয়েছে, আর একই দিকে সেম গ্রুপ থাকলে তার মধ্যে একটা স্টেরিক এফেক্ট কাজ করে। ওকে, আর স্টেরিক এফেক্ট মানেই আনস্টেবল, আর আনস্টেবল কম্পাউন্ডের হিট অফ হাইড্রোজেনেশন কী হয়? ফার্স্ট হয়। আর এইখানে খেয়াল করে দেখো দুটো অপোজিটে রয়েছে এবং কী হবে? তুলনামূলকভাবে স্টেবল হবে, আর স্টেবল মানে কী হবে? স্লো হবে হাইড্রোজেনেশন। কিন্তু এখানের ক্ষেত্রে কী হবে? আনস্টেবল বলে হাইড্রোজেনেশনটা কী হবে? ফার্স্ট হবে। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যদি তোমাকে কোনোদিন ট্রিপল বন্ড আর ডবল বন্ড দেয়, মনে রাখবে এর মধ্যে কি আছে? সিগমা পাই। কটা পাই আছে? দুটো পাই আছে। সো পাই বন্ড বেশি থাকবার জন্য হাইড্রোজেনেশনটা এইটার ক্ষেত্রে ফার্স্ট হয়, এটার ক্ষেত্রে কি হবে? ফার্স্ট হয়ে থাকবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা যা পড়লাম তার উপর বেস করে বলো তো দেখি, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটার, এই কম্পাউন্ডটা নিলাম এবং এই কম্পাউন্ডটা, কোনটা হাইড্রোজেনেশনটা ফার্স্ট হবে? ওকে, সো খেয়াল করে দেখো ডবল বন্ডের কার্বনটাকে আমি কনসিডার করি না, তার পাশের কার্বনটাকে আলফা কার্বন বলি। সো এটা ডবল বন্ডের কার্বন, তার পাশের কার্বন আলফা এবং তার পাশেরটা হলো বিটা। সো এখানে আলফা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কটা? 3টে। এখানে আলফা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কটা আছে? 2টো আলফা হাইড্রোজেন। সেখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে 2টো আলফা হাইড্রোজেন। সো স্টেবিলিটির দিক থেকে এটা বেশি স্টেবল, কিন্তু আমাকে দেখতে হবে কোনটা আনস্টেবল, মানে কোনটায় আলফা হাইড্রোজেন বেশি কম। আলফা হাইড্রোজেন এটার ক্ষেত্রে কম, ফলে এই কম্পাউন্ডটা আনস্টেবল। তার মানে হাইড্রোজেনেশনটা এটার ক্ষেত্রে ফার্স্ট হবে। আমার কাছে দেখতে হবে ডবল বন্ড কোনটার ক্ষেত্রে আনস্টেবল, আর কিছুই না। এবার মনে করো তোমাকে এই দুটো কম্পাউন্ড দিলাম, ওকে। সো এটা বেনজিন রিং, দিস ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড কী হয়? স্টেবল হয়। এটা দেখো কটা ইলেকট্রন? 1 2 3 4। দেখো 4 মানে কি? 4n রুলে পড়ছে, যেখানে n এর ভ্যালু 1 বসালেই 4n হয়ে যায়, 4 হয়ে যায়। সো এটা 4n রুল স্যাটিসফাই করছে, যেখানে n এর ভ্যালু 1 বসালে স্যাটিসফাই করে যাবে। ওকে, সো এটা কি আছে? অ্যান্টি অ্যারোমেটিক। আর আমি বলেছিলাম অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হাইলি আনস্টেবল হয়ে থাকে, আর অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড আনস্টেবল হওয়ার জন্য এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, হাইড্রোজেনেশন এই কম্পাউন্ডটার ক্ষেত্রে কী হবে? ফার্স্ট হবে, বিকজ আনস্টেবল বলে। ওকে, সো এই হলো হাইড্রোজেনেশনের কনসেপ্ট। হাইড্রোজেনেশন কার ফার্স্ট হবে আবারও বলছি, তোমাকে খেয়াল রাখতে হবে যে কার আলফা হাইড্রোজেন কম সে আনস্টেবল, তার হাইড্রোজেনেশন ফার্স্ট। অথবা কেউ অ্যান্টি অ্যারোমেটিক থাকবে, তার তখন ফার্স্ট হবে। অথবা দেখবে স্টেরিক এফেক্ট কাজ করছে মানে আনস্টেবল হবে, তখন কী হবে? তার ফার্স্ট হবে। এই পয়েন্টগুলোকে যদি খেয়াল রাখতে পারো, তাহলে হাইড্রোজেনেশনের উপর যে এমসিকিউ কোশ্চেনগুলো দেয় সেই এমসিকিউ কোশ্চেনগুলো তুমি খুব সহজে সলভ করে দিতে পারবে। আমরা কোশ্চেনে আসছি। ফার্স্ট কোশ্চেন 34-এর কোশ্চেনটা দেখো, আমি 4টে কম্পাউন্ডই কিন্তু আঁকছি আগে। ওকে, এগুলো না আঁকলে কিন্তু হবে না। সবার ফার্স্ট তোমার কাজ হবে আলফা হাইড্রোজেনের সংখ্যা ক্যালকুলেট করা, নাম্বার। দেখো ডবল বন্ডটাকে গোল পাকাও, পাশেরটা আলফা কার্বন, আলফা হাইড্রোজেন কটা? 3টে। এখানে ডবল বন্ডটাকে গোল পাকাও, পাশের কার্বন আলফা, এই যে আলফা। সো আলফা হাইড্রোজেন 3 6 9 12। ডবল বন্ডটাকে গোল পাকাও, দিস ইজ আলফা। সো আলফা হাইড্রোজেন 3 3 6। এখানে ডবল বন্ডটাকে গোল পাকাও, পাশে কোনো আলফা কার্বনই নেই, সো আলফা হাইড্রোজেন 0। সো আলফা হাইড্রোজেন যত বেশি কম থাকবে
তত বেশি আনস্টেবল, এবং যত বেশি আনস্টেবল হবে তত হাইড্রোজেনেশনটা কী হবে, ফার্স্ট হবে। সো আলফা হাইড্রোজেন সবচেয়ে কম দেখো 0, তার মানে এটা হবে ফার্স্ট। তারপর কম কোনটা আছে দেখো 3, তার মানে এটা হবে সেকেন্ড। তারপর দেখো 6, এটা হবে থার্ড, এটা হবে ফোর্থ। অর্থাৎ সব থেকে স্লো হাইড্রোজেনেশন হবে এই লাস্টের কম্পাউন্ডটা। সো 1 2 3 4, 1 2 3 4, অপশান এ। তারপরে কোশ্চেনটা চলে এসো। তারপরে কোশ্চেনটা তাকিয়ে দেখো, এই দুটো ট্রিপল বন্ড আর এটা ডবল বন্ড। আমি কি বলেছি তোমাকে, সবসময় কি বলেছিলাম, ট্রিপল বন্ডের বেশি হয় ডবল বন্ডের থেকে, পয়েন্টগুলোর মধ্যে বলেছিলাম। সো 1 এবং 2 এরটা বেশি হবে অবশ্যই, 1 অ্যান্ড 3টা বেশি হবে ডেফিনেটলি দ্যান দ্যাট অফ 2 শত লাস্টে। এবার 1 আর 3-র মধ্যে চলে এসো। আমি 1টা 3টা আঁকছি, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই দুজনের মধ্যে কে কার ফার্স্ট হবে দেখতে হবে, এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি স্টেবল। সো দেখো এই ট্রিপল বন্ডটাকে গোল পাকাও, এটা হলো আলফা কার্বন। সো আলফা হাইড্রোজেন এখানে কত হচ্ছে, 3টে। এখানে দেখো আলফা কার্বনই নেই, তার মানে আলফা হাইড্রোজেন 0। সো আলফা হাইড্রোজেন এটার ক্ষেত্রে বেশি, এটার ক্ষেত্রে বেশি হওয়ার জন্য এই দুজনের মধ্যে এ সব থেকে বেশি স্টেবল। আর কি বলেছি, হাইড্রোজেনেশন তার হয় যে সব থেকে বেশি আনস্টেবল, তার মানে এই দুজনের মধ্যে এই যেহেতু আলফা হাইড্রোজেন 0, তার মানে আনস্টেবল সবচেয়ে বেশি। তার মানে এই ট্রিপল বন্ড দিয়ে যেটা রয়েছে আনস্টেবল যেটা, এটা সব থেকে ফার্স্ট হবে। এটা কোথায় হবে, সেকেন্ড পজিশনে থাকবে, এবং এটা কি হবে, থার্ড। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা চলে এসছে। তারপরে কোশ্চেনটায় তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে আলফা হাইড্রোজেনটা ক্যালকুলেট করে নিতে হবে, স্ট্রাকচারগুলো আগে এঁকে নিতে হবে খাতায়। আমার সঙ্গে প্যারালালি তুমিও করার চেষ্টা করো, এবং দেখো আমার আগে তুমি এটা সলভ করে দিতে পারো কিনা। CH3 CH2 CH ডবল বন্ড CH2। ওকে, সো আমাকে এইগুলোর মধ্যে সব কম্পেয়ার করতে হবে। চলে এসো, দেখো এই ডবল বন্ডটাকে গোল পাকিয়ে দাও। এইটা হলো আলফা কার্বন, এই দিকটাও হলো আলফা কার্বন, কারণ আলফা কার্বন ডবল বন্ডের বোথ সাইডেই থাকে। ডবল বন্ডের রেসপেক্টে প্রথম কার্বনটাকে আলফা কার্বন বলে, এই তো হলো কনসেপ্ট। সেখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা, এখানে 3, এখানে 3, মানে 6টা। এখানে ডবল বন্ড, এই যে আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন, সো আলফা হাইড্রোজেনের সংখ্যা 3 আর 3 মানে 6। এটা ডবল বন্ড, এটা আলফা, তার পাশেরটায় বিটা। সো আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হচ্ছে, 2টো। সো আলফা হাইড্রোজেন কোনটায় বেশি, এগুলোই বেশি। সবচেয়ে কম কোনটা, এইটা। তো যেহেতু এটা আলফা হাইড্রোজেন সবচেয়ে কম, তার মানে সব থেকে বেশি আনস্টেবল, এবং সব থেকে বেশি আনস্টেবল হওয়ার জন্য এটা সবার ফার্স্ট হবে রিয়াকশন। এবার এই দুজনের কম্পাউন্ডের মধ্যে চলে এসো। এই দুজনের মধ্যে দেখো এই দুটো CH3 পাশাপাশি রয়েছে, ফলে এটা মানে সিস পজিশনে রয়েছে, রাইট। ফলে এখানে কি এফেক্ট কাজ করবে, স্টেরিক এফেক্ট। এবং স্টেরিক এফেক্ট কাজ করবার জন্য এই কম্পাউন্ডটা কি করে দেবে, আনস্টেবল করে দেবে। এবং আনস্টেবল করে দেওয়ার জন্য এটা চলে যাবে সেকেন্ডে, কারণ দুজনের ক্ষেত্রেই আলফা হাইড্রোজেন সেম আছে। তখন আমাকে দেখতে হবে কোথাও, আমি তোমাকে শিখিয়েছি দেখবে, আমি বললাম যদি আলফা হাইড্রোজেন সেম থাকে আমাকে তখন খেয়াল রাখতে হয় যে কোনো জায়গায় স্টেরিক এফেক্ট হচ্ছে কিনা। ওকে, ভিডিওটার আগের অংশ দেখো, আমি বলেছি সেটা সেকেন্ড। এবং এইটা অপোজিটে থাকবার জন্য কম্প্যাটিবলি স্টেবল, ফলে হাইড্রোজেনেশনটা কী হবে, নিশ্চয়ই স্লো হবে, তার মানে এটা হবে থার্ড। সো হাইড্রোজেনেশন রিয়াকশন দেখতে গেলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং এটা থার্ড, রাইট। তো আমার কাছে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি। আমরা তারপরের কোশ্চেনটায় চলে আসছি। তারপরে কোশ্চেনটা চলে আসবার সময় তোমাকে আলফা হাইড্রোজেন কটা আছে তোমাকে একে খুঁজে বার করতে হবে। দেখো এই ডবল বন্ড, এখানে CH2, এখানে CH2, এটাকেই তো আলফা কার্বন বলবো, এটা আলফা, এটা বিটা, রাইট। আমি এখানেই করছি। সো আলফা হাইড্রোজেন কটা, দুটো 4টে, 4 আলফা হাইড্রোজেন। এটা স্ট্রাকচারটা দেখো, এইখানে কার্বনের সঙ্গে কী আছে, হাইড্রোজেন আছে। সো এই ডবল বন্ডেড এক্সপেক্টে এটা আলফা কার্বন, যেখানে CH2 আছে, এইটা একটা আলফা কার্বন, আবার এই দিকে একটা আলফা কার্বন আছে। ক্লিয়ার? ডবল বন্ডেড এক্সপেক্টে প্রথম কার্বনটাকে আলফা কার্বন বলবো, এবং তার সঙ্গে যে হাইড্রোজেন থাকবে সেটাই শুধুমাত্র কাউন্ট করব। সো 2 3 আর এখানে 3, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা টোটাল কত হচ্ছে, 2 1 3 আর 3 মানে 6।
এই কার্বনটা এই কাটা চলে এসে, এটা হলো ডবল বন্ড, এটা হলো আলফা, এটা আলফা, এটা আলফা, এটা আলফা। তো এখানে CH2, এখানে CH2 রয়েছে, 2 2 4, 4 আর 3 7, 7 আর 3 10, তার মানে আলফা হাইড্রোজেন 10। বুঝতে পেরেছো? সো আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করে নাও, দেন ভেরি ইজি করার ক্ষেত্রে। সো বলো আমার কাছে আলফা হাইড্রোজেন সবচেয়ে কম, এটা আলফা হাইড্রোজেন কম মানে সব থেকে আনস্টেবল এবং হাইড্রোজেনেশন রিয়াকশন ফার্স্ট, তার মানে এটা সব থেকে বেশি ফার্স্ট হবে। তো এটা ফার্স্ট পজিশনেও থাকছে, এটা কোনটায় থাকছে? সেকেন্ড পজিশন, কারণ আলফা হাইড্রোজেন 6, আর আলফা হাইড্রোজেন সবচেয়ে বেশি মানে সব থেকে স্টেবল, আর সব থেকে বড় স্টেবল, বেশি স্টেবল হলে হাইড্রোজেনেশনটা সবচেয়ে স্লো হবে, মানে এটা থার্ড। সো 1 2 3, 1 2 3, অ্যান্সার এ। তাহলে বুঝতেই পারছো খুব সোজা ব্যাপারটা। আমরা পরের স্ট্রাকচারটা চলে আসছি। পরের স্ট্রাকচারটা যদি আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করো সেম পাবে, কারণ এখানে CH2, এখানে CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, সেটা নয়। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হলো যে তোমাকে আমি কতগুলো রিং দিচ্ছি, 4 মেম্বার, 5 মেম্বার, 6 মেম্বার, 3 মেম্বার। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সব থেকে কোন রিংটা বেশি স্টেবল, ডেফিনেটলি এই রিংটা সব থেকে বেশি স্টেবল। হোয়াই? বিকজ যখনই কার্বন থাকে এই জায়গাগুলো তখন sp3 হাইব্রিডাইজড হয়, আর sp3 হাইব্রিডাইজড হলে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট। এটা হওয়া উচিত, আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু যখনই ট্রায়াঙ্গেল হয় বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, যখনই তোমার কাছে স্কোয়ার হয়ে থাকে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, যখন পেন্টাগোনাল হয়ে থাকে তখন বন্ড অ্যাঙ্গেল 108 ডিগ্রির কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো একটা অ্যাঙ্গেল স্ট্রেন্থ কাজ করছে, 60 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন্থ কাজ করছে, হওয়া উচিত 109 ডিগ্রি, হয়েছে 60 ডিগ্রি। কম্পারেটিভলিভাবে এর থেকে এটা ভালো আছে, এর থেকে আবার এটা ভালো আছে, এবং এর থেকে সব থেকে ভালো আছে কোনটা? এইটা। এই কারণের জন্য এই কম্পাউন্ডটা সব থেকে বেশি আনস্টেবল, আর সব থেকে বেশি আনস্টেবল মানে হাইড্রোজিনেশনের রেট সব থেকে বেশি ফাস্ট, কারণ হাইড্রোজিনেশন তারই ভালো হয় যে কম্পাউন্ড আনস্টেবল। সো এইগুলোর মধ্যে সব থেকে বেশি আনস্টেবল, ফলে হাইড্রোজিনেশনটা ফাস্ট। তুমি খেয়াল করে দেখো এখানে ওরকমই রয়েছে, দেখো একটা 4 মেম্বার রিং, 5 মেম্বার রিং, দেখো 6 মেম্বার রিং। সো এখানে অ্যাঙ্গেল স্ট্রেন্থ সব থেকে বেশি, আর অ্যাঙ্গেল স্ট্রেন্থ বেশি মানে হাইড্রোজিনেশনটা কী হবে? ফাস্ট হবে, কারণ অ্যাঙ্গেল স্ট্রেন্থ বেশি মানে কম্পাউন্ডটা আনস্টেবল, আর হাইড্রোজিনেশন তারই ফার্স্ট হয়। আমি ভিডিওটা শুরু থেকে বলে আসছি যে কম্পাউন্ডটা সব থেকে বেশি আনস্টেবল হবে। সো তিনজনের মধ্যে সব থেকে আনস্টেবল এটা, সো এটা ফার্স্ট, তারপর এটা সেকেন্ড, এটা কী হবে? থার্ড। ওকে, মানে 1 2 3 এ হবে অ্যান্সার। এই কোশ্চেনটার মধ্যে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। এই কোশ্চেনটা বহুবারই এসছে এক্সামে, একটু ভালো করে দেখার চেষ্টা করো। খেয়াল করে দেখো যে হাইড্রোজেনেশন হওয়ার পর চেষ্টা করবে কম্পাউন্ডটা ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে, মানে আমি বলতে চাই যে হাইড্রোজেনেশনের পরে সে চেষ্টা করবে স্টেবিলিটি পাওয়ার। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, এই যে রিংটার দিকে একটু তাকিয়ে দেখো, দেখো 4টি ইলেকট্রন রয়েছে, ডবল বন্ড ডবল বন্ড, 4টি ইলেকট্রন রয়েছে। এখন এই 4টি ইলেকট্রন থাকবার জন্য কম্পাউন্ডটা কী হচ্ছে? অ্যান্টি অ্যারোমেটিক, কারণ আমি বলেছিলাম এই যে 4n রুল মেনে চলছে এখানে। তাহলে 4 × 1 মানে 4 ইলেকট্রন, মানে 4টি ইলেকট্রন, মানে কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে এই যে রিং, এই যে রিং এবং এই যে রিং, এই 3টে রিং আছে কী বলো তো? অ্যান্টি অ্যারোমেটিক। এবং অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার জন্য আবার এই রিংগুলো অ্যারোমেটিক, দেখো এগুলো সব বেঞ্জিন রিং আছে, অ্যারোমেটিক। মাঝখানেও দেখতে গেলে একটা বেঞ্জিন আছে, সেটাও অ্যারোমেটিক। তো চেষ্টা করবে এই অ্যান্টি অ্যারোমেটিকটাকে কাটানোর জন্য এই মাঝখানে যে ডবল বন্ডগুলো রয়েছে এই ডবল বন্ডগুলোকে রিডাকশন করে দেবে। কারণ যদি মাঝখানেরটাকে রিডাকশন করে দেয় মানে আমি বলতে চাইছি যদি এই ডিএস স্ট্রাকচারটা পায়, মাঝখানেরগুলোকে রিডাকশন করে দিয়েছে, ফলে দেখো এই অ্যান্টি অ্যারোমেটিক ব্যাপারটা থাকছে না, এখানেও থাকছে না, এখানেও থাকছে না, আর এই দিকের অ্যারোমেটিকগুলো যেমন ছিল তেমন থাকছে। হ্যাঁ, এটা সত্যি মাঝখানে অ্যারোমেটিসিটিটা লস হয়ে গেছে, কিন্তু এছাড়া উপায় নেই। আদারওয়াইজ অ্যান্টি অ্যারোমেটিকটাকে ভাঙার জন্য এইগুলোকে সব রিডাকশন করতে হতো। তো তিনজনের বদলে মাঝখানেরটাকে রিডাকশন করতে তো তুলনামূলকভাবে সোজা, তাই না? কারণ একটা রিংকে রিডাকশন করলেই আমার কাছে অ্যান্টি অ্যারোমেটিকগুলো সব চলে যাচ্ছে।
আর এই দিকগুলো করতে হলে তিনজনকেই করতে হতো, তবে যেত, তাই না? তাই মাঝখানের যে বেঞ্জিন রিংটা রয়েছে সেইটার অ্যারোমেটিসিটি লস করবে, বিকজ তিনটে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডকে, তিনটে অ্যান্টি অ্যারোমেটিক রিংকে ডিস্ট্রয় করবার জন্য। তাই এই ক্ষেত্রে মাঝখানে থাকা যে ডবল বন্ড রয়েছে সেই ডবল বন্ডেই শুধুমাত্র রিডাকশান হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে মাঝখানে অ্যান্টি অ্যারোমেটিকটাকে ডিস্ট্রয় করবার জন্য তোমার কাছে তিনটে অপশান রয়েছে, এই তিনটে অ্যারোমেটিককে ডিস্ট্রয় করতে হবে, আদারওয়াইজ মাঝখানে অ্যারোমেটিকটাকে ডিস্ট্রয় করতে হবে। তো নিশ্চয়ই মাঝখানে অ্যারোমেটিকটাকে ডিস্ট্রয় করা তুলনামূলকভাবে ইজি হবে, কারণ একজনকে করলেই যদি আমি দেখি যে অ্যান্টি অ্যারোমেটিকগুলো চলে যাচ্ছে, তো সেটা অনেক প্রেফারেবল। তাই মাঝখানে রিংটাই শুধুমাত্র রিডাকশান হলো, এই দিকে রিংগুলো রিডাকশান হলো না। তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা, ঠিক আছে? অপশানগুলো দেখে নাও একবার, অপশানগুলো দেখে কিন্তু কনফিউজ হতে পারো। আর এই কোশ্চেনটা বহুবারই কিনা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে। ওকে, আমরা চলে আসি 40 নাম্বার কোশ্চেনটায়। ওকে, আগের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, খেয়াল রাখবে কিন্তু। 40 নাম্বার কোশ্চেনটায় আমার কাছে আছে এই যে তিনটে কম্পাউন্ড দেওয়া আছে, এই তিনটে কম্পাউন্ডের মধ্যে অর্ডারটা বার করতে বলেছে। তিনটে কম্পাউন্ডকে এঁকে নিই, তিনটে কম্পাউন্ডকে এঁকে নিলে দেখবে অ্যান্সারটা এর মধ্যেই লুকিয়ে রয়েছে। সি, খেয়াল করে দেখো, এই যে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? এই কম্পাউন্ডগুলোকে কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক বলো না, তুমি বলবে এই তো 4টি ইলেকট্রন আছে। 4টি ইলেকট্রন থাকলে শুধু হবে না, এই রিংগুলো দেখো প্লানার নয়, এই কার্বনগুলো দেখো, এই যে এই কার্বনগুলো দেখো বা এই কার্বনগুলো প্লানার নয়, তো প্লানারও কিন্তু হতে হয়। প্রয়োজন হলে আমার অ্যারোমেটিসিটি ভিডিওটা দেখে নিও। ওকে, সো এটা অ্যান্টি অ্যারোমেটিক, আর অ্যান্টি অ্যারোমেটিক মানে সব থেকে বেশি আনস্টেবল, আর আনস্টেবল মানে বুঝতেই পারছো এটা সব থেকে বেশি ফাস্ট হবে রিয়াকশানটা। তাই এই তিনজনের মধ্যে রিডাকশানের অর্ডার দেখতে গেলে এটা সব থেকে ফাস্ট হবে। এবার দেখো, এখানেও দুটো ডবল বন্ড, এখানেও দুখানা ডবল বন্ড, কিন্তু এই ডবল বন্ডটা দেখো কনজুগেটেড, মানে পাশাপাশি থাকবার জন্য রেজোন্যান্স করতে পারে। কিন্তু এই ডবল বন্ডগুলো যেহেতু পাশাপাশি নেই, মাঝখানে কার্বন আছে, তাই নো রেজোন্যান্স। তাহলে যদি বলি এই কম্পাউন্ডটা বেশি স্টেবল না এই কম্পাউন্ডটা বেশি স্টেবল, বুঝতেই পারছো এখানে রেজোন্যান্স হচ্ছে, তার মানে এটা বেশি স্টেবল। আর এই স্টেবল মানেই বুঝতে পারছো তো হাইড্রোজিনেশনটা সবচেয়ে স্লো হবে, তার মানে এটা থার্ড পজিশনে চলে গেল, সবচেয়ে স্লো হাইড্রোজিনেশন। কিন্তু এটার ক্ষেত্রে কী হবে, রেজোন্যান্স না হওয়ার জন্য কম্পাউন্ডটা আনস্টেবল, কিন্তু এর মতন অতটা আনস্টেবল না, কারণ এ তো অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেছে, সব থেকে বেশি আনস্টেবল। সো এটা ফার্স্ট, এটা থার্ড, এবং এটা কী হবে সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো 3, 2, 1 অর্ডারটা হবে 3, 2, 1, 3, 2, 1। সো 3, 2, 1 মানে কোনটা? বি হবে আমার কাছে অ্যান্সার। ওকে, সো এই ছিল পুরোপুরি আমার হিট অফ হাইড্রোজিনেশনের কনসেপ্ট। হিট অফ হাইড্রোজিনেশনের কনসেপ্ট। হাইড্রোজিনেশনের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে হাইড্রোজিনেশন সেটারই ফার্স্ট হয় কম্পাউন্ডটা যারা আনস্টেবল, সেটা আনস্টেবল অ্যান্টি অ্যারোমেটিক হতে পারে, আলফা হাইড্রোজেন কম হতে পারে, অথবা রেজোন্যান্সের কনসেপ্টে হতে পারে, দেখতে পেলে রেজোন্যান্সের কনসেপ্টে হতে পারে, অথবা তোমার কাছে কি হতে পারে, অথবা তুমি অবজার্ভ করলে যে রিংয়ের কনসেপ্ট হতে পারে, একই রকম স্ট্রাকচার দিয়ে কোনোটা অবজার্ভ করলে 4 মেম্বার, কোনোটা 5 মেম্বার, 6 মেম্বার। ওকে, সো যত রকম কনসেপ্ট হতে পারে আমরা ডিসকাস করেছি হাইড্রোজিনেশনের উপর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়। আশা করব এই ভিডিওটা দেখবার পর এবং কোশ্চেনগুলোকে সলভ করবার পর যে কোনো ধরনের কোশ্চেন অন ক্যাটালিটিক হাইড্রোজিনেশন তুমি সলভ করতে পারবে। তো পুরো ভিডিওটা একটু ভালো করে দেখো, যে পোর্শনগুলো মনে হয়েছে যে ডাউট ক্লিয়ার নেই আর একবার ভালো করে দেখো, তারপর যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব যে কোনো ডাউটগুলোকে ক্লিয়ার করে দিতে। একটা কথা মনে রাখবে যে এই যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো যতটা সম্ভব ডিটেলসে গিয়ে ডিসকাস করা হচ্ছে, বিভিন্ন এমসিকিউ কোশ্চেনগুলো করা হচ্ছে, সো দ্যাট এরকম ধরনেরই কোশ্চেন কিছু কম্পিটিটিভ এক্সামে দেবে, কিন্তু এক্স্যাক্ট এই কোশ্চেনটা দেবে না, টাইপটা এরকম ধরনের হবে। সো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা যে কোনো ধরনের কোশ্চেন সলভ করতে পারবো।
সো ক্যাটালিটিক হাইড্রোজেনেশন কখন ফার্স্ট হয়? যখন কম্পাউন্ডটা আনস্টেবল। ওকে, নমস্কার।